জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিনেও অবরোধ করা হয় শাহবাগ, নিউ মার্কেট, বাংলা মোটর সহ বেশ কিছু এলাকার প্রধান সড়ক। তাতে বন্ধ হয়ে যায় এসব এলাকার যান চলাচল। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে সোমবার 3:30 থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন হল আর বিভাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এদিন মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস ঘুরে থামে শাহবাগে এসে। একাংশ অবস্থান নেয় বাংলা মোটর ও ফার্মগেটে। দাবি না আদায় হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কোটা বিরোধীরা। কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে 65 সদস্যের সমন্বয় টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুক্তিযুদ্ধের প্রায় 53 বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু এই কোটাটার কোনো প্রয়োজন হয় না। এই কোটাটা রাখার মানে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে একটা অনেক বড় বৈষম্য সৃষ্টি করা। প্রত্যেকটা সরকারি চাকরিতে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। সমাজে এগিয়ে আসার জন্য, সমাজে প্রতিষ্ঠিত একটা স্থানে যাওয়ার জন্য কিন্তু কিছু কোটার দরকার আছে, কিন্তু সেই কোটাটাও আলোচনা সাপেক্ষে একটা ন্যূনতম মাত্রায় থাকা দরকার বলে আমরা মনে করি। আমি কোটা চাই না, আমি চাই যে আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো। নারী বলে আমার জন্য আলাদা করে কোনো কোটা চাই না আমি। এদিকে কোটা ও পেনশন ইস্যুতে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করলেন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। দুপুরে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান আইনি বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান না তারা। আর তথ্য প্রতিমন্ত্রী বলেন আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অবস্থা হচ্ছে আসলে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব না, এবং যারা সেখানে দাবিটা করেছেন সেটা অপেক্ষা করতে হবে, তাদেরকেও অপেক্ষা করতে হবে। আমাদের সরকার তো ইতিমধ্যেই একটা এই বিষয়ে আপিল করেছে। সরকার কিন্তু যেহেতু প্রজ্ঞাপন বাতিলের যে নির্দেশ হাইকোর্টের আদেশটা ছিল সেটা নিয়ে একটা বাতিল সরকার একটা আপিল করেছে, তো সুতরাং এই বিষয়ে আমি মন্তব্য করতে পারছি না। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয় আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে কোনো বক্তব্য থাকলে এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে। বিএনপি কোটা আন্দোলনের উপর ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ছাত্রদের। আমরা তো অ্যাপিল করলাম, এখন আদালত এখন রায় দেয়নি, চূড়ান্ত রায়। এর মধ্যে আমরা কিভাবে এখানে ইন্টারফেয়ার করি? জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত, সে কথা তো বলেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন চলছে তা যৌক্তিক। এই আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন এই আন্দোলনে বিএনপির বিপক্ষে যে ইন্ধনের অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। তো ছেলেদের যে দাবি, এটা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না। তার মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না, একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো।
এদিকে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন উল্লেখ করে আন্দোলনকারীদের রাজপথ ছেড়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিনুদ্দিন। আরও বলেন, কোটার পূর্ণাঙ্গ রায় হাতে পেলেই আপিল করে শুনানি করা হবে। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে। সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীন সরকারের একজন ভাইস মিনিস্টার, বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। এ সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা অনেকগুলি কোম্পানির সাথে কথা হচ্ছে। চীনে অনেকগুলি কোম্পানি কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। অনেক কোম্পানি যারা এখন বিনিয়োগ করে ফেলেছেন, তারা তাদের বিনিয়োগটাকে আরো বাড়াইতে চায়। পিজিসিবিতে প্রায় $1.2 বিলিয়ন কাজ চলতেছে। এসপিএম প্রজেক্ট, এটা চায়নার G2G প্রজেক্ট, এটা ডিক্লারেশন হবে, কারণ এটা ফিনিশ হয়ে গেছে। আমাদের চায়নার পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলোরও ডিক্লারেশন হবে। সো চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতেও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্র ইতিমধ্যেই স্থাপিত হয়েছে, সেটি আরও স্ট্রেংথেন হবে। এবং যখন যোগসূত্র আরও স্ট্রেংথেন হয়, তখন স্বাভাবিকভাবেই আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আমাদের এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে চায়নার সাথে আমাদের বিজনেস গ্যাপ রয়েছে, তারা অনেক বেশি এক্সপোর্ট করে আমাদের দেশে। আমরা এই বিজনেস গ্যাপটা কমাতে চাই। যেহেতু চায়নাটা উঠছে গন্ডং প্রভিন্স, যেটাকে গঞ্জু বলে, এই সারা চায়না বিজনেস করে, ওইখানে আমরা সমস্ত বাংলাদেশি বেশি আছি। যদি ওইখানে যদি একটা বাংলাদেশ কনসাল জেনারেল অফিস খোলে, তা আমাদের সমস্ত বাংলাদেশি এবং চাইনিজদের জন্য আমাদের অনেক উপকার হবে। বাংলাদেশের দ্রুত ব্যবসার সাথে খুব ভালো কানেকশন থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী সফরের মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট বাংলাদেশে ট্রান্সফার হচ্ছে আরএমবি হিসাবে। সেক্ষেত্রে হয়তো আমাদের মোটামুটি একটা সলভেন্সি চলে আসবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখানে যারা আছেন তারা অনেকেই বাংলাদেশে ইনভেস্ট করতে চান, এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আবারও ভর্তি করা হয়েছে। ভোররাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করানো হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে হাসপাতালে 10 দিন চিকিৎসাধীন থাকার পর গত 2 জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গেল 25 জুন এভার কেয়ার হাসপাতালে তার হার্টে পেসমেকার বসানো হয়। এখন চারদিকে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। সোমবার ডিএসইর প্রধান সূচক DSEX 5.68 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5,564 পয়েন্টে। ডিএসইতে 888,57,00,000
71,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 908,87,86,000 টাকা। এদিন ডিএসইতে মোট 394টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 164টি কোম্পানির, আর দর কমেছে 197 কোম্পানির, আর 33টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। পচনশীল খাদ্যপণ্য নিলাম ডাকে আগ্রহ কমেছে বিডারদের। নিলাম শেষের পরে বিক্রয় আদেশ অনুমোদন জটিলতায় উৎসাহ হারাচ্ছেন বিডাররা। আমদানি করা 5 কন্টেইনার আপেল ও কমলা বিক্রির জন্য উন্মুক্ত নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউস। নিলামে তোলা প্রায় 141 টন ওজনের আপেল ও কমলার শুল্কায়ন মূল্য বা সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 210 কোটি টাকা। এর মধ্যে মিশর থেকে আমদানি করা প্রায় 42 লাখ টাকা মূল্যের 23.5 টনে কমলার নিলামে সর্বোচ্চ দর উঠে 15,65,000 টাকা, আর 85 লাখ টাকা মূল্যের 47 টন আপেলের দর উঠেছে 27,60,000 টাকা। বিডাররা বলছেন দেরিতে নিলাম হওয়ায় বেশিরভাগ কমলা পচে গেছে। যথাসময়ে নিলাম হলে ভালো দাম পাওয়া যেত, সরকার বেশি রাজস্ব পেত, তারাও লাভবান হতেন। দিকে আছে, এটা যত দিন যাবে তত এটা পচনশীল পণ্য পচতে থাকবে, তো আমি ক্ষতির সম্মুখীন হব। তো আমার চাওয়া এটা যে কাস্টম কর্তৃপক্ষ দ্রুত আমাকে এটা অনুমোদনটা দেয়। যেটা শুধুমাত্র নিলাম রক্ষার নিয়ম রক্ষার একটা নিলাম, আর অন্যান্য বিষয়গুলা আপেল বা এই খেজুর যেগুলা সেগুলা তো চলছে, তবে এগুলো যদি আরও একটু আগে করা হতো তাহলে হয়তো সবাই একটু ভালো বেনিফিশিয়ারি হতো। নিলামের যখন আমরা নোটিশ দেই তখন নিলাম আমাদের একটা 2 বা 3 দিন একটা সময় দেওয়া লাগে যে তারা পণ্যগুলো ফিজিক্যালি এক্সামিন করবে। তো যারা নিলামে অংশগ্রহণ করবে তারা আবার এটা ফিজিক্যালি পণ্যটা দেখে আসে। তো এটা একটা প্রসিডিউর মেনটেন করে এই জায়গায় আসা হয়। দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার তা নেই উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রীর আমো উবাইদুল মুক্তাদির বলেছেন, বনাঞ্চলে বাড়িঘর করার অনুমতি দিচ্ছে রাজুক। এমন অভিযোগের কিছু সত্যতাও আছে। পূর্বাঞ্চলে মেকানিক্যাল স্কাইয়ার্ডে মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহে যোগ দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যতটুকু বনাঞ্চল থাকার কথা তা নেই। পৃথিবীর সব দেশেই শতবর্ষী গাছ রক্ষায় পরিকল্পনা নেওয়া হয়। এ সময় তিনি পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষক এবং কোটা বিরোধী শিক্ষার্থীদের সমালোচনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে রাজুক এলাকায় 38 প্রজাতির 2 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা করেছে সংস্থাটি। এছাড়াও সারা বছর 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বাড়ি করার জন্য যে আপনারা শর্তাবলী দেবেন, সেই শর্তাবলীর সাথে ছোট্ট একটি শর্ত যোগ করে দিবেন যে ওনার বাড়ির যে অবশিষ্ট জায়গাসমূহ আছে সেখানে আপনার যাতে অন্তপক্ষে ফুলের বাগান হলেও যেন তৈরি করে, তাহলেও বনায়নের একটা অংশ রক্ষা করা যায়। দেশের মধ্য ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তিস্তা, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এতে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 লাখের বেশি মানুষ। কুড়িগ্রামে তিস্তা সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা, একের পর এক তলিয়ে যাচ্ছে ফসলি জমি। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় 52টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম প্লাবিত। 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি বাড়ায় প্লাবিত হয়ে পানিবন্দী জেলার প্রায় 50,000 বাসিন্দা। গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। এখনো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। থার সমস্যা আছে, খাওয়া দাওয়া কষ্ট, গরু ছাগল বাইকেরা পাই না, চলাফেরা করে পাই না, হাট বাজার করে পাই না, খাওয়া দাওয়া খুব অসুবিধা। পানি এক গলা পানি হয়েছে, ঘরের উপরে গাছ পড়ছে, থাকা খাওয়া খুব কষ্ট, স্কুলের আশ্রয় নিছি। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে একক কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশ জুড়ে দেখা দিয়েছে রাজনৈতিক অচলাবস্থা। প্যারিস সহ বিভিন্ন শহরে বামপন্থী জোট এনএফপির ও কঠোর ডানপন্থী দল আরএনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল পদত্যাগ করার ঘোষণা দেন। তবে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে কয়েকদিনের জন্য শপথে বহাল থাকার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাই তার পদত্যাগপত্র গ্রহণ করেননি তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হেনেছে ক্যাটাগরি 1 এর হ্যারিকেন ব্যারিল। হিউস্টনে ভারী বৃষ্টিপাত আর ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। টেক্সাস উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে মৌসুমি ঝড়ে পরিণত হয় বেরিল। হিউস্টনের 2টি বিমানবন্দরে বাতিল করা হয়েছে 1000-এর বেশি ফ্লাইট। গুরুত্বপূর্ণ কয়েকটি জ্বালানি তেলের বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। উপকূলীয় শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষ। সোমবার টেক্সাসের মাদাগোর্দা শহরে হারিকেনটি আঘাত হানার পর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 কিলোমিটার। মেরামতের সময় ডুবে গেছে ইরানের যুদ্ধ জাহাজ শাহাদ। গেল রোববার হরমুজ প্রণালীর কাছে জাহাজটি ডুবে যায়। এতে বেশ কয়েকজন নির্মাণ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRN এর তথ্য বলছে বন্দর আব্বাসের একটি ঘাটে জাহাজটি মেরামত করা হচ্ছিল। এই সময় জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করলে এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ডুবে যায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শাহাদ। 2018 সালের ডিসেম্বরে জাহাজটি সাগরে নামানো হয়েছিল। 1300 টনের এই জাহাজটি ভূমি ও আকাশে মিসাইল ছুড়তে সক্ষম। এর আগেও ইরানের যুদ্ধ জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। 2018 সালে সাগরে ডুবে যায় দামাভান্ত নামের আরেকটি যুদ্ধ জাহাজ। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।